পানির ভিতরে ডিরেক্টলি বয়েল হচ্ছে স্মার্টফোন। ভাই এই ফোন নাকি এরকম গরম পানির ভিতরে সার্ভাইভ করতে পারবে। এখানে পানি একদম ফুটছে, মানে ঠকবক করে ফুটছে। তো আমরা এই ডিভাইসটা পানির মধ্যে ফেলে দেখবো আসলে সে সার্ভাইভ করতে পারে কিনা। তবে তার আগে দেখুন ফোনটা জীবিত আছে কিনা। একদম ঠিকঠাক আছে এবং আমরা ক্যামেরায় ভিডিও রেকর্ড দিয়ে দিচ্ছি। ওকে, এই যে পানি যে ফুটছে আপনারা এইটার ক্যামেরাতেই দেখুন। এই তো পানি একদম ফুটছে। আসলে এখানে অনেক বাতাস আছে, তো মাঝে মাঝে একটু ঝামেলা করছে। তো এই অবস্থায় ক্যামেরা রানিং রয়েছে। এই অবস্থায় আমরা কি করব, এই ফোনটাকে পানির মধ্যে ফেলে দেবো এবং 5 সেকেন্ড পানির মধ্যে ফেলে দিয়েছি। এবং যদি টেম্পারেচার দেখি রাইট নাও 62। আয় হাই, কি অবস্থা, কয় সেকেন্ড গেল পানির ভিতরে। আমি একটু নাড়াচাড়াই দিই এটাকে, না কি একটা অবস্থা চলছে। আমি আরো একবার দেই, ক্যামেরা এখনো রানিং আছে। ওই যে আমার সামনে ক্যামেরাম্যানরা। পানির ভিতরে ডিরেক্টলি বয়েল হচ্ছে স্মার্টফোন। এটা 5 সেকেন্ডের বেশি সময় ছিল এবং এটা ধরার অবস্থায় নেই। বাট ভাই ফোন কিন্তু চলছে। একদম পারফেক্টলি ওয়ার্কিং। কাছে এসে দেখাও তো ফোনটা কেমনভাবে চলছে। ইয়েস, ইভেন ক্যামেরা ট্যামেরা সব কিছু রানিং আছে। আর এদিকে যেটা আমরা বুঝতে পারলাম যে এরকম বয়েলড ওয়াটারেও আসলে এটা সার্ভাইভ করতে পারবে আর কি। ভাই সিরিয়াসলি বলছি, একটা স্মার্টফোন দিয়ে এই ধরনের কাজ করব কখনো এটা আমি ভুলেও ভাবিনি। মানে একটা ফোনকে লিটারেলি পানির মধ্যে দিয়ে বয়েল করা ট্রাই করব এবং সেটা ঠিকই থাকবে। ইন্টারেস্টিং। আপনাদের বোধহয় খেয়াল আছে অনারের এই সিরিজের আরেকটা ডিভাইসের উপর দিয়ে আমি গাড়ি উঠিয়ে দিয়েছিলাম, অনার X9B। তো ওইটাও টিকে গিয়েছিল। তো ওরা এবারে বললো এটা নাকি আরও বেশি ডিউরেবল, আরও বেশি শক্তপোক্ত, এবং বললো ভাই চাইলে পানিতে আপনি গরম পানিতে এটাকে কিছু সময়ের জন্য সিদ্ধও করতে পারেন। সো আমি ট্রাই করে দেখলাম আর কি। যাই হোক, ব্যাপারটা খারাপ না, বাট একটা ব্যাপার তো খারাপ লেগে গেছে অলরেডি। সেটা হলো ফোনটার রিয়ার প্যানেলটাতে বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট বসে, খুব বেশিই বসে। আপনার এত সুন্দর ফোনটা খুব সহজেই জাস্ট আপনি 5-7 মিনিট হাতে ধরলেই দেখবেন যে এটা একদম নোংরা হয়ে গেছে, যে জিনিসটা ভালো লাগবে না। কেস ব্যবহার করুন, অন্যথায় আপনার ফোনটা একদম ডার্টি একটা ভাইব নিয়ে আসবে। বাট ফোনটা হাতে ধরে খুব কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়, কারণ বোথ সাইড কার্ভ, অর্থাৎ ডিসপ্লেটাও কার্ভ প্যানেল, অন্যদিকে রিয়ার প্যানেল থেকেও হালকা কার্ভ করে দেওয়া হয়েছে, যে কারণে আপনি এক হাতে নিয়েও বেশ ভালো একটা ফিল পাবেন। আপনি অলমোস্ট অনার X9B এর মতোই একটা ফিল পাচ্ছেন এখানে। আসলে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা বাদে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার কাছে একটু নিচ দিকে লাগছে। এখনকার দিনের ম্যাক্সিমাম স্মার্টফোনে এই ব্যাপারটা খেয়াল করছি, ওরা বেশ কিছু নিচ দিকে দিয়ে দেয় আর কি। তবে এটা ইউজ টু হওয়ার ব্যাপার। আর এইটার ক্ষেত্রে দেখছিলাম একুরেট রেজাল্ট দেয় এবং মোটামুটি ফার্স্টই আনলক করতে পারে আর কি। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, ওজন 189 গ্রাম, যেটা আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে। ফোনের সাইজ অনুযায়ী IP65 রেটিং আছে এখানে। এবং অলরেডি দেখলেন গরম পানিতেই চুবালাম, তো সমস্যা হয়নি তাতে। বাট আমার মনে হয় গরম পানিতে বেশি সময় রাখলে যে জিনিসটা হবে, আস্তে আস্তে আঠা খুলে যাওয়ার পসিবিলিটি থাকলেও থাকতে পারে। তাছাড়াও এই গরম পানিতে আমরা যখন অধিক সময় রাখছিলাম, এই ফোনটা কিন্তু ওয়ার্নিং দিচ্ছিল ওভারহিটিং এর। এই ফোনের অন্যতম একটা জায়গা হতে পারে এর ডিসপ্লে সেকশন, যেখানে আমরা দেখতে পাই 6.78 ইঞ্চের একটা কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে এবং এটা 4000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডেফিনেটলি এটা হিউজ। এবং আপনারাও জানেন যে একদম 4000 নিটসে গিয়ে সবসময় ওরকম লেভেলে দেখাবে এটা না, এটা নির্দিষ্ট কিছু পিক্সেলের ক্ষেত্রে আপনি এমনটা পাবেন। তবে হ্যাঁ, আউটডোরে এটা খুব ভালো একটা ব্রাইটনেস দেয়। 1250 নিটসের মতো একটা ব্রাইটনেস পাওয়া যায়, যেটা গুড এনাফ আউটডোরে ডিরেক্ট সানলাইটে দেখার জন্য। 120 হার্টজ হাই রিফ্রেশের ব্যাপারটা আমাদের চেকিংয়ে একদম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে এবং ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে আমি ঠিকভাবে পুশ করতে দেখছি। তবে এটার গ্যালারির যে অ্যাপটা রয়েছে সেখানে গেলে 90-তে গিয়েই মোস্ট অফ দ্য টাইম লক করছে। হালকা টিন্ট আপনি লক্ষ্য করবেন একদম সাইড থেকে দেখতে গেলে, যেটা নর্মালি ওইভাবে মানে আপনি যদি দেখতেই চান তখন বুঝবেন, আদারওয়াইজ এটা আপনার রেগুলার ইউসেজে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে না। পিপিআই ভালো হওয়াতে এই ডিসপ্লেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগে। 437-এর মতো রয়েছে পিপিআই, যেটা অবশ্যই ভালো। এবং এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে 3840 হার্টজ পিডাব্লিউ ডিমিং। প্লাস অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম ওরা আবার একটা সার্টিফিকেশন পেয়েছে, এন্টি ড্রপ ডিসপ্লে SGS 5 স্টার রেটিং পাইছে আর কি। তো বোঝা যায় ডিসপ্লেটাও মোটামুটি ভালোই শক্ত হবে। এটার উপর আর গাড়ি ঠাড়ি তুললাম না, বাট উনিও শক্ত নিশ্চয়ই কম হবে না। গ্রিন লাইট না পড়লেই হয়েছে ভাই। আমরা এর আগে অনারের ডিভাইসে গ্রিন লাইন পড়তে দেখেছি, যেটা নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল। এবং কমপ্লেন থাকবে না কেন ভাই, গ্রিন লাইনে মানে পড়লে তো অবশ্যই কমপ্লেন থাকা উচিত। তো আমি বলবো, যেহেতু এটা একটা অফিসিয়াল ডিভাইস, আপনার ফোনটাতে গ্রিন লাইন চলে আসলে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, এটা শিওর। এখন এই ডিসপ্লের এক্সপিরিয়েন্স আমার কিন্তু বেশ ভালো ছিল। যেমন কালার রিপ্রোডাকশন ভালো লেগেছে আমার কাছে, কালারটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। যারা মিডিয়া কনজাম্পশন করেন বা গেমিং টেমিং করবেন তাদের কাছে এই ডিসপ্লে কালার টোন আশা করছি ভালো লাগবে আর কি, একটু পাঞ্চি করে দেখায়। ডিসপ্লেটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
কিন্তু। এই ফোনের ক্যামেরা সেটআপ হিসেবে দুইটা শুটারই আমরা দেখছি 108 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে 12256 জিবি ভ্যারিয়েন্টে লঞ্চ করে ওরা 44,999 টাকা। 45,000 টাকার একটা প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী আমি অবশ্যই এখানে আরও বড় আলট্রা শুটার আশা করি, এমনকি 3টা শুটারও থাকতে পারতো। আইদার এখানে 2টা শুটারই থাকুক, 2টা আরেকটু মানে অ্যাটলিস্ট আলট্রা ওয়াইডটা আরেকটু বড় 13 মেগাপিক্সেল অর সামথিং এরকম কিছু থাকলে পারে এটা আমার মনে হয় ঠিকঠাক হতো আর কি। এই ফোনটা আমার কাছে আছে গত ডিসেম্বর থেকে, তার মানে বেশ কয়েক মাস, এবং এই স্মার্টফোনটি নিয়ে আমি কিন্তু চায়নাতেও গিয়েছিলাম। তো চায়না যখন ঘুরছিলাম তখন মোটামুটি এই ফোন দিয়ে বেশ কিছু ছবি তোলা হয়েছে, এবং ছবি দেখলেই বুঝতে পারছেন বাংলাদেশের তুলনায় চায়নার ছবিগুলো বরং আরও বেশি সুন্দর লাগছে। তবে যে ব্যাপারটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে এটা একটু কন্ট্রাস্টি করে ছবিগুলো প্রেজেন্ট করে, কালারটাও একটু পাঞ্চের দিকে থাকে, বাট দেখতে সেটা খারাপ লাগে না। ওয়ার্মের দিকেও একটা টোন আছে। ডাইনামিক রেঞ্জ আরও একটু ওয়াইডার আশা করছিলাম এই ডিভাইস থেকে, তবে অটো ফোকাসিংটা বেশ ভালো রেজাল্ট দিয়েছে। প্লাস এটা শাটার স্পিডও মোটামুটি ডিসেন্ট একটা জায়গায় আছে, খুব ফাস্টার না আবার স্লোর দিকেও না। দিনের বেলা তোলা ছবিতে মানে প্রপার আলোতে তোলা ছবিতে আপনি ভালোই ডিটেল পাবেন এবং জুম করে নিয়েও চাইলে ব্যবহার করতে পারবেন, বাট ওই কন্ট্রাস্টের পরিমাণটা আমার কাছে একটু বেশিই লাগছে যেন প্রায় প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা দেশেই। কিন্তু বাংলাদেশের তুলনায় অবশ্যই বাইরের ছবিগুলো আরও বেশি ক্লিয়ার লাগছে, কারণ বাংলাদেশে আমরা ওয়েদার ঠিক না, আমাদের পরিবেশটাই এমন যেখানে প্রচুর ধুলাবালি থাকে, বাট দেখেন সেম ফোন সেম ক্যামেরা বাইরের দেশে কত বেশি ক্লিন লাগছে। এটাই হচ্ছে গিয়ে বিষয়, যে কারণে বাংলাদেশ থেকে অনেক সময় মানে ফোনের রেজাল্ট একরকম দেখি, বাইরে গেলে আবার অন্যরকম দেখি আমরা। বাট এইটা আবার দুই দেশের জন্যই প্রযোজ্য, মানে লো লাইটের দিকে ইনডোর লাইটিং কন্ডিশনে বা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে এই স্মার্টফোনের ছবিগুলো আমার কাছে অনেকটাই সফট মনে হয়েছে, যেখানে আউটডোরে আরও বেশি ডিটেলড লাগছিল। আলট্রাওয়াইড শুটার মেগাপিক্সেলের দিক থেকে ছোট হলেও এর ছবিগুলো দেখতে বেশ সুন্দর লাগে মিন্স বেশ কালারফুল ভাইব্রেন্ট টাইপের ছবি, এবং দিনের বেলার ছবিগুলোতে কিন্তু বেশ ভালোই লাইট দেখা যায়। সেই সাথে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও খারাপ ছিল না অ্যাজ এ আলট্রা ওয়াইড শুটার, বাট এটা যেহেতু কম মেগাপিক্সেলের তো চাইলে ছবিগুলোকে আপনি জুমটুম করে ব্যবহার করতে পারবেন না, ডিটেলের পরিমাণ আপনার কাছে কিছুটা কম মনে হবে। তবে যদি মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রাওয়াইডকে কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে কালারের একটা সিমিলারিটিস আপনি পেয়ে যাবেন, বাট এখানেও বড় ভাইয়ের মতো আমরা কিছুটা কন্ট্রাস্টে হতে দেখছি, তুলনামূলকভাবে বেশি মনে হয়েছে। আমি এই শুটারটা সত্যি আরেকটু বড়সড় আশা করছিলাম, সেক্ষেত্রে নিশ্চয়ই এই আলট্রাওয়াইডটা আরও এক ধাপ এগিয়ে থাকতে পারতো। তারপরেও আশা করছি এই আলট্রাওয়াইড আপনি কাজে লাগাতে পারবেন, তবে আমি বলবো প্রপার লাইটিং কন্ডিশনে এই আলট্রাওয়াইড দিয়ে ছবি নেওয়ার জন্য, কারণ লো লাইটে এটা খুব একটা পারদর্শী না কিন্তু। X9C দিয়ে পোর্ট্রেট তোলা যাবে 3টা ফোকাল লেন্থে 1x, 2x এবং 3x এ। তো 1x এর ক্ষেত্রে আমরা দেখছি একটু কন্ট্রাস্টের পরিমাণ এখানেও বেশি এবং একটু ডার্ক লাগে, বরং আপনি 2x এবং 3x এর ক্ষেত্রে স্কিন টোনটা বেটার পাবেন, বাট 3x এ গেলে একটু সফট করে ফেলে খুব স্বাভাবিকভাবেই, কারণ এখানে কোনো টেলিফটো জুম লেন্স নেই। এর বাইরে আপনার স্কিনটাকে হালকা ফর্সা করে দেবে, তবে এজ ডিটেকশন ভালো এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগছে না। মেইন ক্যামেরা নাইট মোডে ছবি তোলা মাত্রই বুঝতে পারবেন ছবিগুলো মোটামুটি ভালোই শার্প, ডিটেলও আছে, তবে ছবিগুলোতে কন্ট্রাস্টের পরিমাণ অবশ্যই বেশি এবং একটু ওভার কন্ট্রাস্টই লাগে। এটা আর একটু লেস কন্ট্রাস্ট হলে বরং বেশি ভালো লাগতো। বেশি হাইলাইট চলে আসলেও সেটাকে ব্যালেন্স করার ট্রাই করে, বাট ওই কন্ট্রাস্টের পরিমাণটা আর একটু কম থাকলে ছবিগুলো আরও সুন্দর লাগতো। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, যেমনটা আপনারা দেখছেন ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল কিন্তু বেশ ভালোই করছে এখানে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এবং হ্যাঁ, আউটডোরে বাইরে যে ছবিগুলো আমি তুলছিলাম মূলত সেগুলোর ক্লারিটি কিন্তু বেশ ভালো দেখছি। বাংলাদেশের ক্ষেত্রে ওই একই রকমভাবে আমরা একটু ঘোলা দেখি, সেটা এখানেও আছে। আবার এই ছবিটাতে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল একটু পিছিয়েও আছে, তবে লো লাইটের দিকে এটা সফট করে অনেকটাই ডে লাইটের তুলনায়। আর এদিকে ভিডিওর ক্ষেত্রে আপনি স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন 4K 30 FPS-এ। 4K ক্ষেত্রে 60 FPS-টা নাই, বাট আপনি 1080p-তে গেলে 60 FPS-এ রেকর্ড করতে পারবেন। 4K ভিডিওতে স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন অবশ্যই, তবে স্ট্যাবলভাবে শ্যুট করতে পারলে কিন্তু এর ভিডিও ফুটেজ কাজে লাগাতে পারবেন। আমি হেঁটে শ্যুট করে দেখছিলাম, তবে সেগুলো একটু শেখি মনে হয়েছে, আর একটু জিটারিং এখানে আছে, যেটা আর একটু কম থাকলে ভালো হতো। সো ক্যামেরা নিয়ে মন্তব্য হলো, অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস মেন ক্যামেরায় ভালো পারফর্ম করছে, ঠিক আছে, কিন্তু আলট্রাওয়াইডটা আমরা আরেকটু বড়সড় আশা করছিলাম, যেটা থাকলে এরকম প্রাইস পয়েন্টে আমাদের কমপ্লেন করার মতো বোধহয় সুযোগ থাকতো না ক্যামেরা সেকশনে। ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিক ওএস 8 বেসড অন অ্যান্ড্রয়েড 14। আপডেটের ব্যাপারটা ক্লিয়ার না, তবে অনরের ডিভাইস অনুযায়ী বা এদের যে প্রিভিয়াস মডেলগুলো ছিল সেই হিসাবে বলা যায় অ্যাটলিস্ট দুইটা মেজর আপডেট পাওয়া উচিত এই ডিভাইসটাতে। আর এটাতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, যা আমরা X9B-তেও বোধহয় পেয়েছিলাম। তবে বাংলাদেশ মার্কেটে 12 GB র্যামের সাথে 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাচ্ছেন। এখন এইটার যদি আরেকটা ছোটো ভ্যারিয়েন্ট থাকতো যেটা 8 GB, যেটার দাম আরও কিছুটা কম হইতো, তাহলে বোধহয় কিছু সংখ্যক মানুষের জন্য সুবিধা হতো। অনেকেরই আছে যাদের অনেক বেশি র্যামের প্রয়োজন হয়তো পড়ে না, মানে যারা মাল্টিটাস্কিংয়ের কাজ কম করেন তাদের কাছে আসলে 8 GB র্যাম গুড এনাফ। 8 GB র্যাম দিয়ে যথেষ্ট ভালোভাবেও হ্যান্ডেল করা যায় একটা ফোনকে। তো বরং ওরকম কিছু একটা থাকলে আমরা আরেকটু কম দামে কিনতে পারতাম, যেটা 40,000-এর নিচে থাকতো এবং সুন্দর একটা
একটা ডিল হতে পারতো। পার্সোনালি আমার কাছে অনারের যে ইউআইটা এটা বেশ ভালোই মনে হয় এবং বেশ ইউজার ফ্রেন্ডলি, যেখানে প্রয়োজনীয় সমস্ত ফিচারগুলো রয়েছে, আবার অন্যদিকে খুব বেশি ভারী না, বাগ হাতি ঘোড়ার দেখাও আমরা একটু কমেই পাই। এই ফোনটা ডে টু ডে লাইফে খুব ভালো পারফর্ম করেছে, যেখানে আমরা খুব বেশি হিট জেনারেট করতে দেখিনি, যখন কিনা আমরা অ্যাট এ টাইমও বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম, বা ভারী অ্যাপ্লিকেশনগুলোতেও কোনো ধরনের সমস্যা তৈরি করেনি। এবং এর যে 12 জিবি র্যাম রয়েছে, যেটা অনেকগুলো অ্যাপকে খুব ভালোভাবে সামলাতে পারে। র্যাম ম্যানেজমেন্ট খুব আহামরি মানে না হলেও আপনি দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন এই বড় র্যামটার কারণে। স্ন্যাপড্রাগন 6 Gen 1 এই প্রসেসরটা কিন্তু খুব আহামরি লেভেলের ব্যাটারি বার্ন করে না, এটা 4nm এর একটি এসওসি। এমনকি আমরা লং টাইম ব্যবহার করে দেখেছি, যেখানে ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হচ্ছিল কিংবা গেমিংও করা হচ্ছিল, খুব বেশি গরমও হয় না এবং ব্যাটারিও কম বার্ন করে। বাট পারফরমেন্স যে একদম উড়োদুরা দিতে পারছে এমনটাও না, কারণ এই প্রসেসরের তো একটা লিমিটেশনস আছে, আর এটা ওই লেভেলের প্রসেসর না যেটা 44,000 টাকায় দিচ্ছে আর কি। এখন এই 44,000 টাকায় আপনি যদি গেমিংয়ের জন্য ডেডিকেটেড কোনো একটা ডিভাইস কিনতে চান, তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো ডিল হচ্ছে না। আপনি এর থেকে একটা ওই মানে সময় কাটানোর মতো আমি বলবো এরকম রেজাল্ট পেতে পারেন, বা শখের গেমার সেক্ষেত্রে আপনাকে হয়তো সন্তুষ্ট করবে। কিন্তু আপনি যদি গেমিংয়ের জন্যই আপনার ডিভাইস নিতে হয়, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন গ্রে মার্কেটের যে ফোনগুলো রয়েছে, যেগুলোতে বেটার চিপ আছে সেগুলো। কিন্তু সেগুলো কেনার জন্য আমি কাউকে সাজেশন দিচ্ছি না, কম্প্যারিজনে আসলে ওইটা হয় আর কি, আপনি বুঝতে পারছেন। সো এইটা দিয়ে আমরা টুকটাক গেমিং করে দেখছিলাম, যেমন পাবজির ক্ষেত্রে আমরা দেখলাম হ্যাঁ ফার্স্টের দিকে ভালো রেজাল্ট দেয়, তবে যদি একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলেন, সর্বোচ্চ সেটিংসে না খেলে লোয়ার সেটিংসে ম্যাক্সে না খেলে, তখন এটা মোটামুটি একটা ভালো আউটপুট দিচ্ছে লং টার্মে গিয়েও। এছাড়া মাঝে মাঝে একটু চপিনেস পেয়েছি হাইয়েস্ট সেটিংসে। অন্যদিকে আমরা যখন এটাতে আবার গেনশন ইম্প্যাক্টও ট্রাই করছিলাম, ওই গেম খেলতে গিয়ে দেখলাম এই ফোনটাকে ভালোই নাকানে চুবানি দিচ্ছে আর কি। আপনি বুঝতে পারবেন যে ফোনটার উপরে বেশ ভালো রকমের প্রেশার দিচ্ছে। হ্যাঁ একেবারে লোয়ার সেটিংসে আপনি প্লেয়াবল রেজাল্ট পাবেন, তবে আমার মনে হয় না গেনশনের জন্য এই ফোনটাকে রিকমেন্ড করা যায়। বাট সিওডি অ্যাশপালস 9 এই গেমগুলো কিন্তু একেবারে ডিসেন্ট একটা রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসে, বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে, বিকজ অফ ওই গেমগুলো এমনিতে অনেক বেশি অপটিমাইজড। সো বিষয় ওটাই দাঁড়ায়, এই ফোনটা থেকে রেগুলার পারফরমেন্স ভালো পাবেন, আপনি সময় কাটানোর মতো বা শখের গেমার হয়ে থাকলে আপনাকে মোটামুটি সন্তুষ্ট করতে পারবে, কিন্তু একদম ডেডিকেটেড গেমিংয়ের জন্য এই ডিভাইসটা আপনার জন্য হচ্ছে না। সে যাই হোক না কেন ভাই, ব্যাটারি আপনাকে সন্তুষ্ট করবেই, কারণ এই পাতলা ডিভাইসটার মাঝে 6600 mAh এর ব্যাটারি আছে, বিশাল বড় ব্যাটারি, 66 ওয়াটের চার্জার আছে এর সাথে, আর ফুল চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো আমাদের সময় লেগেছে এই ফোনকে। চার্জারটা আর একটু বড় হতে পারতো ব্যাটারির সাইজ অনুযায়ী। এখন ব্যাকআপ আপনি খুব ভালো পাবেন, 9 ঘন্টার মতো এসওটি পেয়েছি আমরা এখানে, মোটামুটি তাতে একটু হেভি ইউজেস ছিল। এই ফোনটা নিয়ে আমি ইভেন চায়নাতেও গিয়েছিলাম, ফোনটা তখনও রেগুলার ব্যবহার করা হয়েছে, এমনকি এইটাকে আমি হটস্পট হিসেবে মানে পোর্টেবল রাউটার হিসেবে ব্যবহার করছিলাম। তো তাতে করেও দেখছিলাম রাউটার হিসেবে ব্যবহার করলে এটা মোটামুটি হিট জেনারেট করে তখন, বাট ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তখনও। আপনি একদিন প্লাস টাইম খুব সহজে ব্যবহার করতে পারবেন এই ডিভাইস, এরকম একদম নির্দ্বিধায় বলাই যায়। স্পিকার কোয়ালিটি ভালো, স্টেরিও স্পিকার পাবেন, এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ক্ল্যারিটি ভালো ছিল। ফুল ভলিউমে আমার ডিভাইস থেকে আমি কোনো ধরনের ডিস্টরশন আসলে পাইনি। হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন মোটরটা এটা অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্ট অনুযায়ী ওকে আছে এরকম আর কি। আর একটা জিনিস দেখলাম ব্লুটুথ 5.1 রয়েছে এটাতে, এইটা আরও লেটেস্ট থাকা উচিত ছিল, এই জায়গায় তো পিছিয়ে আছে। তো এই ছিল অনার X9C। অনার X9C X9B এর তুলনায় অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে এমন না, হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা নতুনত্ব দেখছি। এখন X9C এর ক্ষেত্রে আমার মনে হয়েছে দামটা আসলে অনেকটা বেশি হয়ে গেছে, এর দাম অবশ্যই আরও কিছুটা কম হওয়া উচিত ছিল, অথবা যে জায়গাগুলো ইম্প্রুভমেন্টের দরকার ছিল সেগুলো তো আমি বললামই। যেমন ওরা 5 মেগাপিক্সেলের জায়গায় আর একটু বড় সড়ো একটা আল্ট্রাওয়াইড দিতে পারতো, আর এসওসিতে এসে হ্যাঁ আর একটু বেটার কিছু দিলে আমরা দুই ধরনের কাস্টমারকে টার্গেট করতে দেখতাম। সেক্ষেত্রে গেমার টেমার যারা রয়েছেন তাদেরকেও খুব সহজে টার্গেট করা যেত অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। আপনাদের কি মতামত এই ফোন সম্বন্ধে? কে অলরেডি ব্যবহার করছেন, কারা কিনছেন, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।